অন্যান্য রাজ্যের মতো যেভাবে পশ্চিমবঙ্গেও নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য 2017 সালের টেটের মতো একটা দুর্নীতিগ্রস্ত টেট থমকে দিচ্ছে আমাদের দুর্বার গতিকে। 2014 সালের টেটের কথাই বললাম আমি। 2014 সালের টেট, 2017 সালের টেট আর 2022 সালের টেট, এই সরকার, রাজ্য সরকার এই 3টে টেট নিয়েছে। 2017 সাল, 2014, 2017 আর 2022 এখনো পর্যন্ত রেজাল্ট হাতে রয়েছে। 2017 সালে দীর্ঘ 5 বছর পর, মানে 2017 পর 17 টেট যারা ফর্ম ফিল আপ করেছিল, তো একের পর এক 2017 পর 2018, 19, 20, 21, 22 ডিসেম্বর মাসে পরীক্ষা হলো, মানে 5 বছর পর প্রাথমিক টেট হলো। এবং যথারীতি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে রেজাল্ট পাবলিশ হলো। এবং সেই রেজাল্ট পাবলিশের পরপরই সরকারের সদিচ্ছায় সাংবাদিক বৈঠক করে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিল যে কোনো টেট পাস বসে থাকবে না। এবার থেকে আমরা ন্যূনতম দুবার মানে মিনিমাম দুবার নিয়োগ হবে এই টেট পাসদের নিয়ে, 22 টেট পাসদের নিয়ে ন্যূনতম দুবার নিয়োগ হবে। আজকে ভাবুন তো, ন্যূনতম মানে মিনিমাম দুবার নিয়োগ হবে। আজকে মিনিমাম তো দূর, ম্যাক্সিমাম তো দূর, মিনিমাম কেন? এই 2 বছর 2.5 বছর হতে গেল, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। কিসের আইনি জটিলতা? কি কারণে আইনি জটিলতা? আর বসে থাকা যাচ্ছে না। গ্রাম অঞ্চলে এইসব এই আজকে 2.5 বছর হয়ে গেছে টেট পাস হয়ে আছি, আর 5 বছর পর পরীক্ষা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। এই হচ্ছে আমাদের পরিচয়টা আমরা দিয়ে দিলাম। কেন আন্দোলন করি? অনেকে জিজ্ঞাসা করে, আমি দেখেছি অনেকেই, যে তোমরা আন্দোলন কেন করো, দাবিগুলো কি? তো আমাদের দাবি 50,000 ভ্যাকান্সি। এবং আমি আজ লাইভ করার আগে আমি বলে দিই তাদেরকে যে লাইভটা দেখুন, পরিষ্কার হবে আজকে, যে ন্যূনতম 50,000 ভ্যাকান্সি এবং দ্রুত নোটিফিকেশন চাই। কারণ আমরা যদি দিন দিন এইভাবে অপেক্ষায় পড়ে থাকেন, আমি পরিষ্কারভাবে বলছি, নিয়োগ কিন্তু পাওয়ার আসার সম্ভাবনা খুব কম। 5 বছর বসে টেট হলো, আর 2.5 বছর অলরেডি পার হয়ে গেছে, আমাদের নিয়ে কোনো সদুত্তর দিল না। আসুন না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তালা ঝুলিয়ে দিই। শুধু ডিএলএড পরীক্ষা নেওয়া আর শুধু প্রাথমিকের মানে কখনো সেমিস্টার সিস্টেম, কখনো পর্ষদ কোশ্চেন করছে, প্রত্যেকটা ডিএলএড কলেজ নিয়ে ব্যস্ত, আর যারা উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে রয়েছে। আমাদের যোগ্য পাওয়ার অধিকার আছে। আমার কথা হয়তো অনেকে আপনারা হয়তো সাধারণ মনে করছেন, আমার কথা বলাটা ভালো করে বুঝুন। আমাদের দেওয়াটা ওটা অধিকারের মধ্যে পড়ছে, আমাদের পাওয়াটা বা সরকারের দায়িত্বের মধ্যে পড়ছে এটা। আর একাডেমিক সেন্স পরে হবে, না নোটিফিকেশনটা আসুক। কারা এইসব করছে আমি জানি না। একাডেমিক সেন্স পরে হবে, নোটিফিকেশন আসুক আগে। প্রথম এবং প্রধান দাবি নোটিফিকেশন নিয়ে আসা। নোটিফিকেশন না আসলে এখন একাডেমিক সেন্স জীবনে করতে পারবে না। একাডেমিক সেন্স নিয়ে সব ভাবছি না। রাজপথে আসুন 3 তারিখে আন্দোলনে আসুন, না হলে কিন্তু এরপর থেকে কোনো আন্দোলন হবে না। আন্দোলন করবো না, পুরো আন্দোলন তুলে নেবো। এইসব গ্রামাঞ্চল যারা আছে, যারা বিভিন্ন কোম্পানিতে ঢুকে আছেন, নতুন সংসার ধর্ম করছেন, তাদের মোটামুটি দেখলে হয়ে যাচ্ছে যে বিদেশ গাজীরা আছে, ওই মঞ্চ চলে যাবে, অসুবিধা নেই, আন্দোলন করছে। এবার যদি না করতে পারেন, 3 মাস কেন 6 মাস পেরিয়ে যাবে, নোটিফিকেশন পাবেন না। আমি বারবার বলছি, এলিমেন্টারি এডুকেশন কোথাও টিচার নেই। আর এই 32,000 এই একটা নিয়োগ, যেখানে প্রচুর দুর্নীতিগ্রস্ত যারা সঠিক একাডেমিক, তারা কিন্তু চাকরি পায়নি অনেকে। 2014 সালে 2016 রিক্রুটমেন্টে তাদের থেকে কম নাম্বার পেয়ে অনেকে চাকরি করছে। 32,000-এর মধ্যে অনেকে চাকরি করছে 2014 টেট এবং 2016 রিক্রুটমেন্ট। অনেক অযোগ্যরা কিন্তু ঢুকে আছে। সেই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যারা পিটিশনার, তাদের চাকরি দেওয়া হচ্ছে, যেটা 2009-এরও একই সমস্যা, 2014-এরও একই সমস্যা হচ্ছে। আর নতুন যারা টেট পাস করলো পশ্চিমবঙ্গের ইতিহাসে, যারা স্বচ্ছ টেট পাস করে দেখালো, যাদের প্রত্যেকের হাতে ওএমআর আছে, ডিজিটাল ওএমআর আছে, যাদের প্রত্যেকের টেট সার্টিফিকেট আছে, তাদেরকে মুখ থেকে ফেলে রাখা হচ্ছে। তাদেরকে একদম লুপ্ত করে অস্তিত্ব হারিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করছে। আপার প্রাইমারি তৈরি করা হচ্ছে। 2009-এর প্যানেল বাতিল করার কথা বলেছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। তখন হাওড়া ডিস্ট্রিক্টের ডিপিএসসি চেয়ারম্যান বললো যে প্যানেল বাতিল করবেন না স্যার। তাদের অ্যাডভোকেট বললো, আমরা যারা এসে 2009 যারা বঞ্চিত, তাদেরকে চাকরি দিচ্ছি, প্যানেল বাতিল করবেন না। সেইখান থেকে শুরু হলো। তারপর উত্তর 24 পরগনা এমন করে মালদা, এরপরে অপর করা হচ্ছে। তারা গিয়ে যে বঞ্চিতদের তারা চাকরি দেওয়ার চেষ্টা করে, বঞ্চিত মানে যারা কেস করেছে তাদের চাকরি দিচ্ছে। 2014-16 রিক্রুটমেন্ট ম্যাক্সিমাম সব অবৈধভাবে ঢোকানো হয়েছে। তাদের এখন দেখতে পাচ্ছে, তাদের থেকে আরটিআই করে অনেকে জানছে যে তাদের থেকেও কম নাম্বার পেয়ে চাকরি পাচ্ছে। সেই সময় তারা চাকরি পায়নি, তারা এখন করে ছুটছে, এটা স্বাভাবিক। তারা বলছে আমাদের চাকরি দাও। এখন কি হবে? প্যানেল বাতিল করার থেকেও যারা মানে পিটিশনার হিসাবে এসে তাদের চাকরি দেওয়া হোক, প্যানেল বাতিল করলে হবে না। তাহলে কি আলটিমেটলি কি হচ্ছে? যারা অযোগ্য তাদেরকে রেখে দেওয়া হচ্ছে, এবার যারা যোগ্য থেকে বঞ্চিত হয়ে গেছে তাদেরকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে। কোর্ট কেস তুলে নাও, চাকরি দিচ্ছি। আর মাঝখানে থেকে যারা রেগুলারলি আমরা পড়াশোনা করে টেট পাস করেছি, তারা কিন্তু আলটিমেটলি বঞ্চিত থেকে যাচ্ছি। এটা কিন্তু হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আমরা যারা খবর রাখেন ভিতরে তারা ভালো করে জানেন। আমরা একটা প্রসেসে ঢুকতে পারলে কিন্তু আমরা বিভিন্ন দাবি রাখতে পারতাম। একটা প্রসেসে ঢুকতে পারলে 2017 টেট আমরা জানি, মামা মাসি দাদা দাদু সব এক জায়গায় বসে কিন্তু টেট পাস করেছিল। সবার কথা বলছি না, কিন্তু অনেকে কিন্তু এই ব্যাংক থেকে কিন্তু, আমি যেটা বলি পরিষ্কার বলি, আমার নিয়ে অনেক গ্রুপে সমালোচনা হয়, একদল ভালো বলে, কিছু মানুষ তো আসবে যারা নেগেটিভ বলে। তো সেই সময় যারা একটুখানি বুদ্ধিমান, তারা ওই পাশাপাশি সবাই বসেছিল ব্যাংক থেকে ওই ফর্ম তুলে, তো পাশাপাশি রোল নাম্বার পড়েছিল, পাশাপাশি সবাই পাস করেছে। 2017 টেট যারা জেনুইন পাস করেছে তাদেরকে বাহবা দিতে দেওয়া দরকার, সত্যি তারা ভালো করেছে। 2022-এর টেট আমরা সহজ করি, হ্যাঁ সহজ হতে পারে যারা একটু পড়াশোনা করেছে, কিন্তু অনেকে পড়াশোনা করেও কিন্তু অনেকে টেট পাস করতে পারেনি। এটা কিন্তু বাস্তব। যত লক্ষ্য বসেছিল তত লক্ষ্য কিন্তু পাস করেনি। সোজা কোশ্চেন যারা বলছেন হয়তো আনুপাতিক হারে 2017 তুলনায় সোজা, কিন্তু যথেষ্ট কনসেপ্ট ছিল। সামনের দিনে আরও টেট কঠিন হয়ে যাবে, যেটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি আগে থেকে কিছু বলবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ মিছিল করে হেঁটে চলে আসলে হবে না, একদমই তাই। লড়াইটা বুক চিতিয়ে করো। আমাদের কোথায় নিয়ে যাবে নিয়ে যাক, আমাদের যেখানে নিয়ে যাক, আমাদের দাবিটা তুলে ধরবো সেইখানে। যেখানে নিয়ে যাক বলো 2017 সাল থেকে অপেক্ষা করে 5 বছর অপেক্ষা করে টেট হলো,
টেট পাস করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনো টেট পাস বসে থাকবে না, এবার থেকে ন্যূনতম 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 2 বার নিয়োগ হবে। কিন্তু এই 2 বছর 2.5 বছর পেরিয়ে গেছে, আমাদের নিয়োগ হয়নি। কিসের আইনি জটিলতা? এই 3-4 মাস হচ্ছে ওবিসি সমস্যাটা হতে পারে, তার আগে কি আইনি জটিলতা ছিল? ছেলে খেলা হচ্ছে, এরা আমাদের একটা সুন্দর জীবন, তাদের নিয়ে কি মানে আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে? আমাদের বাবা মায়ের চোখের কোনো মূল্য নেই? আর কোর্ট কেসের মাধ্যমে যে চাকরিগুলো অর্ডার আসছে সেই চাকরিগুলো বসে বসে দিচ্ছেন, বসতে বসে বসে দুর্নীতি করেছেন আপনারা। দুর্নীতির শাস্তি হোক, কিন্তু নতুন নিয়োগগুলো কেন আটকে থাকবে? আর আজকে ভাবুন তো, প্রাইমারিতে আমি কে কোন দল আমি ভাবছি না, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম ভাবছি না। এই সিস্টেমে কম বেশি হবে, এটা কেউ যে যাই বলুন না কেন, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা খুব সমস্যার বিষয় হয়ে যাবে। আমি কোনো দলকে ইন্ডিকেট করছি না, কিন্তু যারা অন্যায় করেছে, যারা কোনো কারণে অর্থের বিনিময়ে চাকরি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এই বলে তো দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন, পিছন থেকে নিয়োগ দেবেন, এটা তো সম্ভব না। যে কমেন্ট করুন, আমি দেখছি। দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে 3 তারিখ অস্তিত্বটা জানান দিন, অস্তিত্বটা জানান দিন। সিএম এর সাথে দেখা করতে হলে কি করতে হবে? সিএম চাকরি প্রার্থীদের সাথে ওইভাবে দেখা করেন না। আনতে পারবেন প্রতিরোধ, তৈরি করে গড়ে তুলতে পারেন প্রতিরোধ। সিএম যে রাস্তায় যাবে সেই রাস্তায় দাঁড়াতে পারেন 5,000 জন। আসুন না, আসুন না, হাত উঁচু করে দাঁড়িয়ে পড়বো যে আমাদের সাথে কথা বলুন 1 মিনিট। আমরা অন্য দেশে গিয়ে আপনাকে মানে সম্মানহানি বা এইসব কোনো বিতর্কে যাবো না। আমরা রাজ্য থেকে আমাদের সাথে দেখা করুন, এই জায়গাটা তৈরি করুন। আমি বলছি বলে আমি কিন্তু সবার কাছে খারাপ হচ্ছি, এরকম একটা ব্যাপার। আমি বলছি বলে কিন্তু আমি সবার কাছে একটা খারাপ একটা ইয়ে হচ্ছি, এটা অনেকে এই সাহসটা কিন্তু দেখাতে পারছেন না। আমি বলি, সামনাসামনি বলি, আমি সঠিক কথা বলি, আমি ন্যায্য দাবির কথা বলি, আমি ন্যায্য অধিকারের কথা বলি, আমাদের বঞ্চনার কথা ফুটিয়ে তুলি। আমি ভাবুন তো, 2017 এটা 2022 শেষ, একদম 6,20,000 এক্সামে ভরেছিল, তার থেকে 1,50,000 পাস করেছিল। তো 1 লাখ বেরিয়ে গেছে, 50,000 পড়ে আছে। তো 50,000-এর মধ্যে আপার প্রাইমারি বেরিয়ে গেছে অনেক, 2017 অনেক বেরিয়ে গেছে, বাদ বাকি কত থাকতে পারে? সরকার মনে করলে এবছরে নিয়োগ দিতে পারে। ভাই, বাড়িতে যদি বসে থাকো, নিয়োগ এভাবে আশা করুন না, এভাবে ওইভাবে নিয়োগ হয় না। আমি দেখতে পাচ্ছি অনেকে ফেসবুকে খুব অ্যাক্টিভ, ধুমধাম করে বিয়ে করে নিচ্ছে 22-তে, কিন্তু কোনো রাজপথে দেখিনি, যা আমরা কিন্তু ফেসবুকে দেখি। লড়াইগুলো করতে হবে ভাই, আমরা স্কুলে পড়াবো। এখন যদি আমরা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না তৈরি করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা জনমত গড়ে না তুলতে পারি, তাহলে আগামী দিনে আমরা শিক্ষার্থী গড়ে তুলবো কি করে? শিক্ষকের কিন্তু অনেক রূপে কাজ আছে, শুধু স্কুলে গেলাম, টাইমলি পড়ালাম, চলে গেলাম, তা নয়। সমাজে অনেক দায়িত্ব রয়েছে, সমাজে অনেক দায়িত্ব রয়েছে। আর একদল আছে ফেসবুকে বড় বড় ডায়লগ দেয়, রাজপথে পাওয়া যায় না। এই যাচ্ছি, ওই যাচ্ছি, এই করে দেবো, সেই করে দেবো, যাচ্ছি। ফেসবুকে বেশি বিপ্লব না দেখে রাজপথে আসুন, আমাদের চিৎকার করে বলুন আমাদের কেন বঞ্চিত, মানুষকে জানান, আর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন। 2017 টেট নোটিফিকেশন আর 2022 ডিসেম্বরের টেট নোটিফিকেশন, এর মাঝখানে কোনো কাজ হয়নি রাজ্য সরকারের। এই মাঝখানে নতুন করে কোনো টেট নেয়নি, নতুন করে যারা হচ্ছে নতুন করে ডিএলএড পাস করে বেরোলো, ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বেরোলো, তারা কিন্তু কোনো পরীক্ষা দিতে পারেনি। জিনিসটা বোঝানো হোক। প্রত্যেকের উদ্দেশ্য 3 তারিখে আসুন, যে যেখানে থাকবেন, কোথায় যাবেন, যা যাবেন সব বলে দেওয়া হবে। আর এরপর যদি রাজপথে আমরা না নামেন, থেমে যাব। সত্যি কথা বলতে থেমে যাব, কোনো কথা বলবো না। কারণ সত্যি কথা বলতে যারা যোগ্য তারা আসবে, ঠিক সময় দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। আমি অনেকেই সবাই তো আমাদের মানে বন্ধু বান্ধব বলতে পারেন, বিএড পরীক্ষা দিয়েছিল আমাদের টেটে। তো বন্ধু বান্ধব তাদের বাড়িও বাবা মা রয়েছে, তারাও টেনশন করছে, ছেলে টেট পাস করেছে, ইন্টারভিউ যাবে। কিন্তু সবার বাবা মা আছে, সবাই টেনশনে থাকে। তাই এই নিয়ে আমি কোনো কিছু বলবো না, এনওএস নিয়ে বা বিএড নিয়ে। তবে টেট পরীক্ষা হওয়ার আগে টেট পরীক্ষার একটা নোটিফিকেশন প্রাথমিক পর্ষদ থেকে দিয়েছিল, যে যারা বিএড নিয়ে ব্যাচেলার অফ এডুকেশন যারা আছে প্রাইমারিতে বসছে, তাদের ভাগ্য সম্পূর্ণরূপে নির্ভর করছে এই বিএড কেসের উপরে, যেটা মধ্যপ্রদেশ ভুলে গেছি। যাই হোক, ওই কেসটার উপরে 11ই আগস্ট এই মামলার রায় বেরিয়েছিল। মামলার অর্ডার কপিটা দেখে নেবেন, তার কয়েক মাস পরে রিভিউ হয়েছিল, সেখানেও আমরা ছিলাম, দেখে নেবেন বিষয়গুলো। শুনুন, আমাদের সবচেয়ে প্রধান ব্যাপারটা হচ্ছে, যদি আমরা একটা রিক্রুটমেন্ট প্রসেসে ঢুকতে পারতাম, কোনো না কোনোভাবে যদি একটা ফর্ম ফিল আপ করে রাখতে পারতাম, একটা প্রতিরোধ গড়ে তুলে, তাহলে সমস্ত রকম 2014 বলুন আর 2017 বলুন আর বিএড বলুন আর এনওএস বলুন, অনেকটা বেরিয়ে যেতে পারতাম। এনওএসও ঢোকার সুযোগ পেত না যদি না আমরা এই বছরের অনেক আগে যদি আমরা একটা নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করে রাখতে পারতাম। ইচ্ছে করে ফেলে রাখা হচ্ছে, ইচ্ছে করে ফেলে রেখে এখন ওবিসি বাহানা তৈরি হচ্ছে, ইচ্ছে করে ফেলে রাখা। পরিষ্কারভাবে বুঝতে পারছি, আমি নিজেও ওবিসি। তারপরেও বলছি, আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে, 2022 টেট নিয়ে ছেলে খেলা হচ্ছে। এই ছেলে খেলাগুলো আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকে কিন্তু কষ্ট পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু অনিশ্চিত জীবন। শুধু আমাদের ব্যাচেলার ছেলে না, অনেকে ম্যারিড লাইফ আছে, তারাও কিন্তু সুখে নেই। আমাকে তো প্রচুর মেসেজ আসে বিভিন্ন দিক থেকে, সব মেসেজ রিপ্লাই দিতে পারি না, কিন্তু হয়তো দেখা হয়, দেখে ছেড়ে দিই। এগুলো আগে করতাম না, কিন্তু সত্যি কথা বলতে কি যথেষ্ট মেসেজ আসে। এমনকি ফেসবুকে ডাইরেক্ট যেহেতু মেসেজ করলে আমার আসে না, তো আমার যদি ফ্রেন্ডে থাকেন বা থাকেন, মেসেজগুলো আমি দেখতে পাই। কিন্তু আমি দেখলাম আগের দিন ফোনটা ঘাটাঘাটি করতে ফেসবুকে, ওখানে স্প্যাম বলে একটা মেসেজ রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, সেখানে স্প্যাম বলে একটা অপশন রয়েছে। তার মধ্যে গিয়ে দেখলাম প্রায় 400-500 মেসেজ ওখানে অনেকে করে রেখেছে, যারা আমার ফ্রেন্ডের মধ্যে নেই, প্রায় 500-র কাছাকাছি। আমি ওগুলো রিপ্লাইও দিতে পারিনি অনেক আগের, ওগুলো আমার সামনে আসে না, মেসেঞ্জারের সামনে আসে না, ওগুলো ওইখানে এসে জমা হয় মেসেজ রিকোয়েস্টে গিয়ে। তো অনেক বন্ধুরা বিভিন্ন জেলা থেকে মেসেজ করেছে, আমি রিপ্লাই দিতে পারিনি।
অনেক হয়তো খারাপ ভাবছেন যে ইচ্ছে করে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু না, অনেক মেসেজ আসে। যারা আমার ফোন নিয়ে দেখেছে তারা জানে যে বিদেশদা কতটা মেসেজ আসে জানি না। কোনো না কোনোভাবে লড়াইটা প্রথম থেকে ছিলাম। 23 জেলার টেট উত্তীর্ণ বলে নয়, অনেক প্রাথমিক শিক্ষক ডিআই থেকে শুরু করে অনেকের সাথেই পরিচয়, অনেকে ফলো করেন। তো লাইভগুলো এবং আমার শেয়ারগুলো আপনারা হয়তো ভাবেন অনেকে যে একচেটিয়া আপনি সরকারের পক্ষে বলেন বা সরকারের বিপক্ষে বলেন, এমন ধরনের কথা আমরা বলেন, কিন্তু এটা ভাববেন যে আমরা হবু শিক্ষক। সত্যি কথা বলতে হবু শিক্ষক আমরা কিন্তু ভালো কথা বলে এগোচ্ছি। শিক্ষক ছাত্র এমন একটা পেশা বা এমন একটা জায়গা, এরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারে। আজকে আন্তর্জাতিক পরিস্থিতিতে ছাত্র আন্দোলন কাকে বলে আমরা দেখেছি। আমরা আন্দোলন করতে জানি। আমরা যে কথাটা বলছিলাম অনেকে কষ্টে আছি, কিন্তু আমরা কিন্তু কষ্ট নিজের মধ্যে মানিয়ে নিতে শিখে গেছি। আমরা ইংরেজরা রাজত্ব করতো, সেই ইংরেজদের দেখে দেখে মানিয়ে নিতে শিখেছি। আমরা ভারতীয়রা মানিয়ে নিতে জানি যে এইভাবে হচ্ছে হোক, এইভাবে চলছে চলুক। সোভিয়েত রাশিয়ায় কিন্তু সেটা হয়নি, ফ্রান্সে কিন্তু সেটা হয়নি। ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। 1 জন 2 জন 3 জন 4 জন করে কিন্তু বলা শুরু করেছিল, তারপর একসময় বিপ্লবে পরিণত হয়েছিল। আমরা বিপ্লব করছি না, কিন্তু আমাদের ন্যায্য অধিকার, এই অধিকার আদায় আপনারা কেন পথে নামছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি। আসুন না, কি হবে আমাদের, কি হতে পারে আমাদের, কি হতে পারে বলুন? যদি নিজের বাবা মায়ের চোখের জল রাখার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য যদি রাজপথে লুটিয়ে পড়তে হয়, তো পড়তে রাজি আছি। এটা কোনো আবেগ নয়, সত্যি কথাই বলছি। এরকম হাজার হাজার উত্তীর্ণরা, যোগ্য উত্তীর্ণরা আজকে ডিপ্রেশনে ভুগছে, অবসাদে ভুগছে, তাদের ভালো লাগে না কোনো কিছু, যেটা আমি কিছুটা হলেও ফিল করতে পারি। কারা কি করতে পারে জানি না। অনেক ক্যান্ডিডেট আমার কাছে ফোন করে, কেউ তামিলনাড়ু কাজ করে, কেউ মধ্যপ্রদেশে কাজ করে। দাদা এবার কি আসবো, এবার কি ইন্টারভিউ দেবে? 2 বছর আগে বলতে আসে, দাদা এবার কাজ ছেড়ে দিয়ে আসবো, বিয়ে করে ফেলেছি অনেক আগে, ভালো লাগছে না। অনেকে পোল্ট্রি ফার্মের ব্যবসা করছে, এইরকম করছে। অনেক ক্যান্ডিডেটের সাথে কথা হয়। তো এইভাবে আর পারা যাচ্ছে না। একটা প্রতিরোধ, আমি আন্দোলন বলছি না, প্রতিরোধ আটকানোর দরকার। আর সত্যি কথা, আমার লাইভের মাধ্যমে আবারও একটা আমি হয়তো অনেকের কাছে খারাপ হয়ে যাচ্ছি, অনেক নেতা দাদাদের কাছে, সমাজসেবকদের কাছে, যে এইভাবে আন্দোলন করছে বারে, কিন্তু তাদেরকে আবারও বলতে চাই, দেখুন আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। এরকম প্রত্যন্ত গ্রাম থেকে শহরে গিয়ে থেকে পড়াশোনা করে অনেকের মনে করুন 14 টেট কোয়ালিফাই করতে পারেনি। জীবনে তো অনেক ভুল ত্রুটি থাকে, কেউ পরীক্ষায় দেয়নি। 17 টেটে মনে করুন কেউ ডিএলএড করেনি, বা কেউ 1-2 নম্বরের জন্য বাদ চলে গেছে। তো আমাদের বিষয়গুলো একটু সহানুভূতির সাথে যদি ভাবেন, তখন আমাদের শত্রু মনে হবে না। আমরা কারা, আমার এলাকায় তো নেতা মন্ত্রী অনেক আছে, তারাও দেখে যে সেটা কি করে সারাদিন আন্দোলন, কিন্তু আন্দোলনটা কেন করি? হ্যাঁ দাদা, প্রাইভেট স্কুলগুলোতে টেট পাস টিচার করা হোক, যদি কোর্টের অর্ডার আনা যায় তাহলে সরকারি স্টুডেন্ট বাড়বে, টিচার ভ্যাকেন্সি বাড়বে। প্রাইভেট স্কুলে দেখুন, একটা কথা মাথায় রাখবেন, প্রাইভেট স্কুল যারা ইন সার্ভিস বলছেন নিজেকে, অনেক প্রাইভেট স্কুল নন ট্রেন্ড হলেও চালিয়ে দিচ্ছে, মানে ট্রেন করে নিল এনআইএস থেকে। কথা বলছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, আমি হয়তো ভেবে গুছিয়ে বলতে পারছি না। এনআইএস কাদের জন্য ছিল? ইন সার্ভিসের জন্য। কিন্তু ইন সার্ভিস মানে কোনো না কোনো বেসরকারি স্কুলে বা সরকারি স্কুলে পড়াচ্ছেন বলে, কিন্তু সেইখানে স্টুডেন্টের সামনে পড়াতে গেলে হয়তো ট্রেন ছাড়া পড়ানোর একটা, মানে 2017-19 আগে কিন্তু ট্রেন ছাড়া পড়াতো। 14 সময় কিন্তু ট্রেন ছিল না, 14 টেটের ক্ষেত্রে একটা অর্ডার নিয়ে আসা হয়েছিল। কিন্তু ইন সার্ভিস হতে গেলে কিন্তু তার আগে টেট পাস থাকা জরুরি। কত মূল্যবান কথা দেখুন। আমি ইন সার্ভিস, নিজেকে ইন সার্ভিস বলে আমি প্রাইভেট স্কুলে পড়াই ইন সার্ভিস, কিন্তু পড়াতে গেলে, শিক্ষার্থীদের সামনে যেতে গেলে আপনার কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই হতে হবে। এটা মাথায় রাখবেন। আমি একটা সংক্ষেপে 2 লাইন বলে দিলাম, আর বেশি কিছু বলবো না। আমি চাই না কোনো ভাই বঞ্চিত হোক, কিন্তু আইনের পথে চলবে। এখানে কোনো শত্রুতা, আমার নিজের ভাই হলেও আইনের পথে চালাবো আমি। এখানে আলাদা করে কিছু বলার নেই। কোর্টের মতো চলবে, আদালতের মতো তার বিচার প্রক্রিয়া চালাবে। তবে আমরা বরাবরই চেয়েছি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা প্রথম থেকে আন্দোলন করেছে, যারা সেই 31শে মার্চ মাস থেকে যারা রাজপথে ছিল, 2023-এর মার্চ মাস থেকে, তার আগেও সংগঠন করে গেছে, তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, তাদের যাতে কম্পিটিশন না বাড়ে, সেই বিষয়টা আমরা কিন্তু চেষ্টা করব, আইনি পথে চেষ্টা করব। এখানে কোনো রাগ অভিমান বা অন্য কিছু নেই। কবির খান বলছে, তো আমি 2014 টেট পাস, ট্রেন ওবিসিদের কি হবে? 2014 টেট পাস এখন কি আর আছে? সবাই তো চাকরি পেয়ে গেছে। শুনুন, ওবিসিদের কিচ্ছু হবে না, পরিষ্কারভাবে বলছি। 10 বছর ধরে একটা ওবিসি ক্যান্ডিডেটকে তার শংসাপত্র দেওয়া হলো সরকার থেকে। 10 বছর আপনি ভোট করলেন, 10 বছরে আপনি পড়াশোনা করলেন যে সার্টিফিকেটটা দিয়ে, আর 10 বছর পরে ইনভ্যালিড করা হলো। কিন্তু সেখানে পরিষ্কার লেখা আছে যে নতুন করে যদি সরকার সার্ভে প্রক্রিয়া করতে পারে, নতুন করে যদি প্রপার ওয়েতে যদি সার্ভে প্রক্রিয়া করে ওবিসি লিস্ট টাঙাতে পারে, তো সেগুলো বৈধ হয়ে যাবে। আর একটা পয়েন্ট আমি বলছি, অলরেডি কে কি বলছে, কোন অ্যাডভোকেট কে কি বলছে আমি জানি না, আমি অ্যাডভোকেট নয়, আমার ব্রেনে যেটুকু আসে, অলরেডি বেনিফিট যারা পেয়ে গেছে, শুধু চাকরির ক্ষেত্রে নয়, নট সার্ভিস, কে কি বলছে শুনানির সময় সেটার বিষয় না, নট অনলি ফর সার্ভিস, যারা বেনিফিট পেয়ে গেছে অলরেডি ওবিসি, তাদের ক্ষেত্রে এই কেস কোনো প্রযোজ্য নেই। সমস্যা হবে না, ওবিসিকে যেভাবে চলছে চলুক। যত সংখ্যক উত্তীর্ণ আছে, সরকার চাইলে সকলের নিয়োগ দিতে পারে,
সরকার চাইলে সকলেই নিয়োগ হতে পারে। শূন্যপদ 1 লক্ষ শূন্যপদ কিন্তু সেদিন কিন্তু বিধানসভায় বললেন, আলাদা করে বললেন, মানে 2 লাখ না 2.5 লাখ বললেন, তার মধ্যে 1 লক্ষ আছে শিক্ষক পদে। সেই শিক্ষক পদটা কিন্তু প্রাথমিকে, এটা মাথায় রাখবেন পরিষ্কারভাবে। যদি এই ওবিসি সমস্যা দেখা যায়, কারণ কোর্টের কারোর হাত নেই, কোর্টের মতো চলবে। এই 3 মাস পরেও যে শুনানি হবে তাড়াতাড়ি করে কেউ বলতে পারে না যে 3 মাস হওয়ার পর একটা শুনানিতে শেষ হবে, কেউ জানে না একটা শুনানিতে শেষ হবে, এটা আমরা সবাই জানি। সুতরাং একটা পোর্টাল খুলে দেখা হোক, একটা পোর্টাল খুলে আমাদের কেন বারে বলতে হয়, একটা পোর্টাল খুলে দেখা হোক, সেই পোর্টালে কত সংখ্যক ডিএলএড টেট পাস পূর্ণ প্রশিক্ষিত বৈধ ডিএলএড আছে, সেই অনুযায়ী দেখা হোক। যদি 40,000 কি 45,000 সেই এনআইএস হোক আর বিএড হোক, যারা বৈধ হবে সেই সময় প্রত্যেককে নিয়ে আইনি পথে, যদি তাদের বৈধ মনে হয় পর্ষদ সেটা দেখবে, আইন মেনে একটা সৎ এবং স্বচ্ছ একটা প্যানেল তৈরি করুক, একটা মানে একটা ফর্মুলা তৈরি করুক। তৈরি করার পর সেই অনুযায়ী শূন্যপদ দেওয়া হোক, তাহলে কেউ বসে থাকবে না, কোনো কোর্ট কেস হবে না, কোনো মামলা হবে না। চাইলে আমি মিউট খুলে দিয়েছি, চাইলে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ পেতে পারে। আমি এমন জায়গায় আছি পুরো সুন্দরবনের মধ্যে আছি, এখানে নেটওয়ার্ক পেয়েছি, আমার অনেক ভাগ্য ভালো, এই জিও নেটওয়ার্ক পেয়ে গেছি আমি, এও অনেক মধ্যে আছি সুন্দরবনের। এই সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা পরিবেশটা দেখুন, একটা খোলা আকাশের নিচে। এরপর কি হলো, রেজাল্ট পাবলিশ করে জানানো হলো যে এবার থেকে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু ন্যূনতম নিয়োগ কি দূর, আমাদের নিয়ে ভাবাই হয়নি। কখনো শিক্ষামন্ত্রীর কাছে গেছি, 4-5 বার দেখা করেছি শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়ের সাথে দেখা করেছি, মুখ্যমন্ত্রীর সাথে হাতে হাতে আমরা ডেপুটেশন পৌঁছে দিয়েছি, দেখা করেছি আমরা বিভিন্ন পার্টির মুখপাত্রের কাছে, কুণাল ঘোষ থেকে শুরু করে সবার সাথে ফোনে কথা বলেছি। এছাড়া অন্যান্য নেতৃত্ববৃন্দ আছে, প্রত্যেকটা ডিপিএসসিতে বারে গেছি, এমএলএ এমপিদের কাছে বারে গেছি। বলুন আমরা কোথায় যাইনি? এমএলএ এমপি বলুন, যেখানে গেছি, যে মন্ত্রী, সভাপতি থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা প্রতিমন্ত্রী থেকে শুরু করে, কার কাছে যাইনি আমরা? এমনকি মুখ্যমন্ত্রীর হাতেও আমাদের ডেপুটেশন তুলে দিয়েছি। যখন কথা শোনা হচ্ছে না, ভাই প্রতিরোধে নামো। যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ভালোভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জানানো হোক। আর আমি ইতিমধ্যে কালীঘাটে যাচ্ছি, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছি, যেখানে বাড়িতে নয়, যেখানে হচ্ছে ওনারা বসেন, অনেক মানে বাড়ির এরা বসেন যারা বিভিন্ন রকম সমস্যার কথা শুনেন, সেখানে আবারও যাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীরা বসে থাকবে, অযোগ্যরা চাকরি বের করে নিয়ে যাবে টাকার বিনিময়ে। সব সরকারের আমলে কম বেশি হয়েছে, কিন্তু এই সরকার দীর্ঘদিন ধরে ফেলে রাখছে, ধারাবাহিক নিয়োগ কিন্তু হচ্ছে না। সঠিক জায়গায় বলছি, এখানে কোনো বিরোধিতার জায়গা নেই, যেটা সঠিক স্বচ্ছ সেটা আমরা বলছি। এটুকুই বলা। প্রত্যেকে ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আর অনেকক্ষণ লাইভ করলাম, তার মাঝে অনেকে চলে এসেছিল, যার ফলে